সরকারের মন গড়া উন্নয়ন তথ্যে ভর করে উত্তরণের পক্ষে মত শ্বেতপত্র কমিটির সুবিধা হারানোর ভয় না করে থাকা উচিত গ্রাজুয়েশনের পথে বিচার বিশ্লেষণের পরামর্শ। নিরাপত্তা ঝুঁকি ও পণ্য চুরি ঠেকাতে এফসিএল কন্টেইনার অফ ডকে পাঠানোর সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সক্ষমতা না বাড়িয়ে পদক্ষেপ নেয় জটিলতার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক তরুণ সম্প্রদায়ের। তিনি আরও লেখেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় অবিলম্বে মমতাকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই, অথচ ভারতবর্ষের পত্রিকা এবং মিডিয়া এবং তাদের নেতৃবর্গ যেভাবে এই সম্পূর্ণ একটা মিথ্যাকে তারা প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, এটা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এদিকে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেন, কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। একই সঙ্গে বলা হয়েছে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও দেশের অন্যান্য উপ বা সহকারী হাই কমিশনগুলোর নিরাপত্তা বাড়াচ্ছে মোদী সরকার। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু বক্তব্য প্রদান করবেন ক্যাডেটদের উদ্দেশ্যে। আমি একটু জানিয়ে রাখি, আজকে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমি কমান্ডার অভ্যর্থনা জানান। দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 213 জন অফিসার এবং 59 জন স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট হিসেবে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর সেনানীদের, যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায়। এই লক্ষ্যে 1974 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্য বোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের।
কারণ বিএনপিতে দীর্ঘ 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ সেনাপ্রধান। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। হাসিনা সরকারের মন গড়া তথ্য উপাত্ত দিয়ে বানানো উন্নয়ন বয়ানের সমালোচনা করলেও একই উপাত্তের উপর ভর করে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষে মত দিচ্ছে শ্বেতপত্র কমিটি। যুক্তি হিসেবে নেপালের উদাহরণ টেনে কমিটি প্রধান বলছেন, গ্রাজুয়েশন না করলে পতিত সরকার সমালোচনার সুযোগ পাবে। তবে তাড়াহুড়ো না করার পক্ষে মত দিচ্ছেন ব্যবসায়ীরা। এলডিসি গ্রাজুয়েশন তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে 2026 সালে চূড়ান্তভাবে বের হওয়ার কথা বাংলাদেশের। হাসিনা সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই এই উত্তরণ ঘটবে। অবশ্য এসব তথ্যের অতিরঞ্জনের কথা বলছে স্বয়ং শ্বেতপত্র কমিটি। তারপর কমিটি মনে করে এই গ্রাজুয়েশন বাংলাদেশের জন্য প্রয়োজন। রোববার আগারগাঁওয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলে কমিটি প্রধান। এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না, এইটা কোনোভাবেই মিলে না। আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বাণিজ্য সুবিধা হারানোর ভয় না করে গ্র্যাজুয়েশনের পথে থাকা উচিত বলে মত দেন কমিটির আরেক সদস্য মোস্তাফিজুর রহমান। এক্সপোর্টারদের ইনসেন্টিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল, তারা বললেন যে না, যবে হবে তবে হবে, এখন কোনো কমানো যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। এই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তথাকথিত সংসদে ওনারা ছিলেন, সমস্যা কিন্তু পরে হবে, এটা একটু আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম। উত্তরণের আগেই মধ্য আয়ের ফাঁদে আটকে গেছে বলে জানান শ্বেতপত্র কমিটির সদস্য জাহিদ হোসেন। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এলডিসি গ্রাজুয়েশন থেকে উত্তরণে তাড়াহুড়ো না করে তথ্য উপাত্ত নিয়ে আরো বিচার বিশ্লেষণ করার পরামর্শ ব্যবসায়ীদের। আমরা কখনোই গরিব দেশ হিসেবে পরিচিত হতে চাই না, বাট এমন কিছু করা উচিত হবে না যে আমরা গরিব থাকা অবস্থায় আমরা নিজেদেরকে বড়লোক দাবি করলাম, সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আসলে গরিব থেকে আরো বেশি গরিব হয়ে গেলাম। পলিটিক্যালি সিদ্ধান্ত না নিয়ে সত্যিকারের অর্থনৈতিক বাস্তবতার উপরে নেওয়া উচিত ছিল। এলডিসি থেকে বের হয়ে গেলে বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধার পাশাপাশি স্বল্প সুদে ঋণ গ্রহণের সুযোগও সংকুচিত হয়ে আসবে। অর্থনীতি তো হয় সাদা, হয় কালো, হয় না। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি কার্গো চুরি ঠেকাতে বছরে 25 লাখের বেশি এফসিএল কন্টেইনার শেডের পরিবর্তে বেসরকারি অফডকগুলোতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পৃথিবীর কোনো বন্দরের শেড থেকে পণ্য ডেলিভারির বিধান না থাকলেও ঝুঁকি নিয়ে একমাত্র চট্টগ্রাম বন্দর এ কাজ করে আসছিল। তবে অফডকগুলোর কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা না বাড়িয়ে বন্দরে এমন সিদ্ধান্তে বড় ধরনের জটিলতার আশঙ্কা ব্যবসায়ীদের। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পণ্য ডেলিভারি নিতে প্রতিদিন 4 থেকে 5 হাজার ট্রাক কাভার্ড ভ্যান যেমন চট্টগ্রাম বন্দরে ঢুকে যানজটের সৃষ্টি করছে, তেমনি যানবাহনগুলোর সঙ্গে 10 থেকে 12 হাজার ড্রাইভার, হেল্পার এবং কর্মচারী চট্টগ্রাম বন্দরকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে। অবশেষে এই ঝুঁকি কমানোর পাশাপাশি পণ্য চুরি ঠেকাতে সব ধরনের এফসিএল কন্টেনার অফডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তুলে ধরা হয়েছে বন্দরের অভ্যন্তরে এফসিএল কন্টেইনার খালাস দিতে গিয়ে জটিলতা সৃষ্টির নানা তথ্য। বন্দরের অভ্যন্তরে এই সকল যানজট এবং হ্যাজার্ডগুলা না করার জন্য আমরা কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি যাতে সবগুলা কন্টেইনার অফডক থেকে ডেলিভারির পারমিশন দেওয়া হয়। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে 1 দশক আগে বন্দরের পাশাপাশি চালু হয়েছিল 21টি অফডক। অফডকগুলো বছরে 6 থেকে 7 লাখ রপ্তানি কন্টেনার এবং 3 লাখ আমদানি কন্টেনার হ্যান্ডেলিং এর সক্ষমতা রয়েছে। অফডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। একটা উল্লেখযোগ্য ভলিউম যেটা এখন চট্টগ্রাম বন্দরের মধ্যে ডেলিভারি হচ্ছে, সেটা চট্টগ্রাম বন্দরের বাইরে ডেলিভারি হবে অফডকগুলোতে। এতে কিন্তু সামগ্রিক অপারেশনাল কার্যক্রমের গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে।
তবে নতুন অফডক নির্মাণ না করে বন্দরের এই সিদ্ধান্ত কার্যকর করা হলে তৈরি পোশাক খাতকেই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। একই সঙ্গে অনুমোদনের অপেক্ষায় থাকা অফডকগুলোকে অনুমতি দিয়ে জটিলতা নিরসনের কথা বলছেন শিপিং ব্যবসায়ীরা। অবশ্য নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টির জন্য বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা অফডকগুলোকেই দায়ী করা হয়। এক্সপোর্টটা খুবই সেন্সিটিভ ইস্যু। এখানে আমরা 1 ঘন্টা ডিলে হলেও আমার ভেসেলটা মিস করি। অতএব এই সক্ষমতা দিয়ে কোনোভাবে তাদেরকে ইম্পোর্ট দেওয়া উচিত হবে না। এই মুহূর্তে সহজ সত্ত্বে অফডকের অনুমতি দিতে হবে। তারা যেন নিয়মেভাবে আইন মেনে যেন তারা অফডক তৈরি করতে পারে। চট্টগ্রাম বন্দর 2023-24 অর্থ বছরে 31,68,000 টিউএস কন্টেনার এবং 12,32,00,000 মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করেছে। চট্টগ্রাম বন্দর বছরে গড়ে আমদানি রপ্তানি পণ্য বোঝায় 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মাঝে মাত্র 7 থেকে 8 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করছে 21টি বেসরকারি অফডক। নতুন নিয়ম অনুযায়ী অন্তত 25 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করতে হবে এই 21টি অফডককে, যা তাদের সক্ষমতা নেই। এই অবস্থায় আমদানি রপ্তানি কাজে গতি আনতে যেমন অফডকের সংখ্যা বাড়াতে হবে, তেমনি সংযোজন করতে হবে অত্যাধুনিক যন্ত্রপাতি, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। জনপ্রতিনিধিদের অপসারণের পর ঝিমিয়ে পড়েছে রংপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখার কার্যক্রম। এ কারণে জন্ম, মৃত্যু, নিবন্ধন কিংবা সংশোধনের জন্য নগরবাসীকে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে প্রায় 68 লাখ টাকা রাজস্ব বকেয়া পড়েছে সিটি কর্পোরেশনে। এতে সংকট থাকলেও নির্বিকার কর্তৃপক্ষ। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। প্রতিদিনে এমন ভিড় লেগে থাকে রংপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশন সনদ উত্তোলন কিংবা সংশোধনের জন্য নগরবাসীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নগরবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের অপসারণের পর থেকে সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সরকার রাজস্ব নির্ধারণ করে দিলেও সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায় রাজস্ব বাকি 67,64,900 টাকা। দীর্ঘদিনেও বকেয়া পরিশোধ না করায় সার্ভারে নিবন্ধন সীমিত করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ভোগান্তি আরও বেড়েছে। মৃত্যু সনদ করতে গেলে কোথাও কিন্তু ওয়ারিশনের কথা উল্লেখ নাই, কিন্তু ওনারা ওয়ারিশন ছাড়া মৃত্যু সনদ জমা নিবে না। 9 নং ওয়ার্ডে যিনি দায়িত্বরত যিনি ছিলেন, উনি আজকে আসে, কালকে আসে, মানে আসে না, আবার হচ্ছে ওনাকে ফোন দেওয়া হয়, ওনাকে হচ্ছে ফোনের মধ্যেও পাওয়া যায় না। 2 দিনে 4 দিনে আসি ঘুরি যাই, ফোন দিলে পরে কথা বলবো, এইভাবে আমাকে হয়রানি করতেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে। স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। আপনি আমার সময় নিয়ে আসেননি তো, তাই না? আমি 12:30 ওঠার কথা দেখলাম, 1:15 এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতেই রাজি হননি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। প্রকল্পের মেয়াদ ফুরলেও শেষ হয়নি ওয়াশ ব্লকের নির্মাণ কাজ। নির্মাণাধীন এলাকায় তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। পঞ্চগড়ে এমন সংকট তৈরি হয়েছে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে জানুয়ারির মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সোহাগ হায়দারের রিপোর্ট। পঞ্চগড়ের বোদা উপজেলার ঝোলই ভীমদামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের জন্য ওয়াশ ব্লক তৈরি শুরু হয় 2023 সালের আগস্টে। কাজ শেষ করার কথা ছিল গেল আগস্টের মধ্যে, কিন্তু মাত্র 10% করে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 2020 থেকে 2023 সালের মধ্যে 4টি প্রকল্পের আওতায় পঞ্চগড়ের 487টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক তৈরি শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও 111টি প্রতিষ্ঠানের কাজ বাকি। 1 বছর ধরে বন্ধ থাকায় নাজুক অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। খোলা সেপটিক ট্যাঙ্কে দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা, ভেঙে পড়ছে দেয়াল ও গ্রিল। এই ওয়াশ ব্লকের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকার কারণে আমাদের স্কুলের বাউন্ডারির কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এই ওয়াশ ব্লকটি গেল 2 বছর ধরে ওরা তৈরি করতেছে, সময় মতো আসে না, আর কল দিলে তারা ধরে না। গেটের সামনে বালি ঢিপি করে রাখে দিয়েছে। এটার আমি
জোর দাবি করছি কর্তৃপক্ষের কাছে যাতে এটা নতুনভাবে আবার সংস্কার করা হোক। এই কাজটি যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে আমরা অত্র স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ সবাই এর সুবিধা ভোগ করতে পারি। ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁজ না মিললেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে জানুয়ারির মধ্যে কাজ শেষ করা হবে। এটা এই কারণেই বন্ধ আছে যে ওই সময়তে একসাথে প্রায় 50টা ওয়াশ ব্লকের কাজ চালু ছিল, একটা ঠিকাদারের শুরু করছিল একসাথে। তো এই একসাথে শুরু করার পরে কাজগুলো ওইভাবে তারা হ্যান্ডেল করতে পারতেছিল না। আমি আসার পরে ঠিকাদারের সাথে কথা বলে এবং তাদেরকে একটা প্ল্যান করে যে এইভাবে কাজগুলো আগালে আমরা একটা সিস্টেমে যেতে পারবো। প্রকল্পের অধীনে এ পর্যন্ত 376টি প্রতিষ্ঠানে ওয়াশ ব্লক তৈরি হয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হয় নীলফামারীতে আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। চাহিদা থাকায় দেশে বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা জমি থেকেই কিনে নেন আলু। চলতি মৌসুমে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। মাঠ জুড়ে চলছে আলু চাষ। পরিচর্যার পাশাপাশি পরিপক্ক আলু তোলায় ব্যস্ত কৃষকেরা। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম আলু ওঠানো ও পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে আগাম আলু তোলার কাজ। প্রথম অবস্থায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 7 থেকে 8 টন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 15 থেকে 18 টনে। চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা আসেন এখানকার আলু কিনতে। ফলন ভালো হয়েছে, দাম মোটামুটি পর্যাপ্ত পেয়েছি। দাম পাচ্ছি 90 টাকা, কিন্তু ফলন নাই, ফলন কম। আজকে প্রথম আমি নতুন আলু কিনলাম, আর আলুটা নিয়েছি আমি 80 টাকা ধরে নিয়েছি। এখন যারা আলু তুলতেছে এবং আরও 1 সপ্তাহ পরে যারা আলু তুলবে তাদের ফলন বেশি হবে এবং লাভের পরিমাণ বেশি হবে। কৃষি বিভাগ বলছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় আগাম আলু চাষে ঝুঁকেছেন কৃষকেরা। কৃষকরা যখন আলু উত্তোলন করে আলুর বয়স কম থাকার দরুন ফলন একটু কম হলেও বাজার মূল্য বেশি থাকার দরুন তাদের লাভটা কিন্তু ঠিকই হয়। এখন আজকের বাজারে যেভাবে আলু উত্তোলন হচ্ছে সেটিতে 80 টাকা করে বিক্রয় করলেও গত সপ্তাহে যে আলু উত্তোলন হয়েছে সেটি কিন্তু 90 টাকা 92 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিশোরগঞ্জ উপজেলায় প্রায় 5000 হেক্টর জমিতে 90,000 মেট্রিক টন আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় মিশনে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ইয়াং টাইগাররা নিশ্চিত করেছে আসরের সেমিফাইনাল। বি গ্রুপে 2 ম্যাচে 2টিতেই জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু দলের সংগ্রহ 4 পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে আছে লঙ্কান যুবারা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে আজিজুল হক হাকিম, তামিম মারুফ মৃধাদের। আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, তামিমরা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।